রাতের হাতের গিটারটা সেকেন্ডের জন্য কেঁপে উঠল তার চোখের মনি স্থির। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ওপাশে আর কেউ নয়, খোদ সুহানা, সেই ডাইনি রেজার, যাকে গত 4 দিন ধরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। রাত ছাদের রেলিংয়ের কাছে থেকে দ্রুত কয়েক কদম সরে গিয়ে কাচেনদের আড়াল হলো। বুকের ভেতরে ধূপপাখানিটা তখন রীতিমতো গ্রাম পেটাচ্ছে। সে গলাটা যথাসম্ভব নিচু করে অথচ তীব্র আক্রোশে হিসিসি উঠল। সুহানা, তুমি ঠিক আছো তো? ওফ, জাস্ট শাট আপ বলদ সিঙ্গার। ওপাশ থেকে সুহানা সেই চেনা তাচ্ছিল্য মেশানো তীক্ষ্ণ গলা রাতের কথার মাঝে মাঝেই কাচি চালালো। তোমার এই ঘ্যান ঘ্যান শোনার জন্য আমি এত রাতে কল করিনি। আমি ঠিক আছি না না আছি সেই ডিটেকটিভগিরি করার জন্য তোমাকে কে বলেছে রে চকলেট বয়? ক্লাবে ওই দিন 2-4টে ঘুষি মেরে নিজেকে খুব বড় অ্যাকশন হিরো ভাবছো নাকি? রাতের জল শক্ত হয়ে গেল। এই মেয়েটার এত অহংকার আর ঘাড়দারামি যে তার মাঝে মাঝে রাতের ইচ্ছে করে ওকে ধরে আচ্ছা করে ঝাঁকুনি দিতে। সে তাতে দাঁত চেপে বলল, হিরোগিরি আমি দেখাতে চাইনি, তুমি আমাকে জড়াতে বাধ্য করেছিলে। সুহানা উপাস থেকে এবার খিলখিলিয়ে হেসে উঠল। হাসির শব্দটা রাতের কানে এক অদ্ভুত নেশার মতো ঠেকল। হাসি থামিয়ে সুহানা চরম অবজ্ঞার সুরে বলল, ওরে আমার সুপারম্যান রে, আমাকে বাঁচাবে? আরে তুমি তো নিজের হাতের ব্যথাই সামলাতে পারো না, সে হিরোগিরি নিয়ে কথা বলছো? সুহানা, লিমিট ক্রস করছো তুমি। এত রাতে সত্যি রেগে গেল। ফোনটা করেছো কেন সেটাই বলবে নাকি? হঠাৎ ওপাশের পরিবেশটা শান্ত হয়ে গেল। সুহানার সেই তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক গলার স্বরটা একটা দীর্ঘশ্বাসের ভারী হয়ে এলো বুঝি। রাত ফোনে স্পষ্ট শুনতে পাচ্ছিল ওপাশেও কোথাও তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ঝমঝমে শব্দ, সুহানার দ্রুত শ্বাস নেওয়ার শব্দ রাতের রাগটাকে এক নিমিষেই গলিয়ে দিল। মেয়েটা হাসছে ঠিকই, কিন্তু যে চরম বিপদে বা ক্লান্তিতে আছে সেটা রাতের বুঝতে বাকি রইল না। সুহানা, তুমি ঠিক আছো? রাতের গলাটা এবার একদম নরম হয়ে এলো। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর সুহানার গলাটা ভেসে এলো। আগে সেই দাপটটা আর নেই। খুব টায়ার্ড লাগছে রে সিঙ্গার। গত 4 দিন ধরে খুব দৌড়াচ্ছি, একটার পর একটা হাইওয়ে, অন্ধকার গলি, ঘুমাইনি একটু। রাতের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগে সুহানা আবার বলে উঠল, হ্যাঁ বলদ সিঙ্গার, আমাকে একটা গান শোনাবে? পার্সোনালি খুব শুনতে ইচ্ছে করছে রে। সুহানা জাবিনের মতো একটা ডেঞ্জারাস ডমিনেটিং মেয়ের মুখে এমন একটা আবদার শুনে রাত কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল। রাত এখন কথা বাড়ালো না। সে ফোনটা স্পিকারে দিয়ে ছাদের কার্নিশের ওপর রাখলো। তারপর নিজের গিটারটা তুলে নিল কোলে। বাইরের কালবৈশাখী গর্জন আর বৃষ্টির শব্দের সাথে পাল্লা দিয়ে রাতের আঙুলগুলো গিটারের তারে জাদুকরি এক কর্ড তুলল। রাত চোখ বন্ধ করল। তার চোখের সামনে ভেসে উঠল সুহানার সেই মুখ, মারামারি রাতের সেই বুনো গন্ধ আর এখনকার এক ক্লান্তির কণ্ঠস্বর। সে তার ভরাট গলায় গাইতে শুরু করলো, আমি বৃষ্টি হয়ে তোমার চোখে ছড়ব অঝরা, তুমি দুহাত পেতে আমায় চেয়ে করবে প্রার্থনা, তুমি আমার শুরু থেকে শেষ অবধি, তুমি আমার, শুধু আমার একলা ঘরে শূন্যতার চাদর। দুজনের মাঝখানে মাইলের পর মাইল দূরত্ব, কিন্তু ওই গানেই যেন দূরত্বের উষ্ণতা সুহানার সব ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। গান শেষে রাত যখন থামলো, ওপাশ থেকে কোনো শব্দ এলো না, শুধু একটা চাপা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। তারপর কলটি কেটে গেল। হঠাৎ রাত ফোনটার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তুমি যেখানেই থাকো সুহানা, এই সিঙ্গার ঠিক তোমাকে খুঁজে বের করবে। জমিদার বাড়ির সেই আদিক্ষেতা ভরা বিশাল ঘরটায় তখন পিনপতন নীরবতা। শুধু শোনা যাচ্ছে দুটি মানুষের দ্রুত ওঠানামা আর শ্বাস প্রশ্বাসের শব্দ। নৈশির ভারী বেনারসির জাঁকজমক আর গলার চড়োয়া হাড় তখন আবরাজের অফ হোয়াইট সিল্কের পাঞ্জাবির বোতামের সাথে রীতিমতো যুদ্ধ করছে। নৈশির ফর্সা কর্মান্ত মুখটা আবরাজের চওড়া বুকের এত কাছে যে সেই স্পষ্ট শুনতে পাচ্ছিল মীর আবরাজ রোদের বুকের ভেতর ধুকপোকানি করা হৃৎপিণ্ডের মাতাল ছন্দ। এমনকি লোকটার বাইরেটা পাথরের মতো কঠিন, কিন্তু বুকের ভেতরটা যে এমন পাগলা ঘোড়ার মতো ছুটতে পারে তা নৈশির জানা ছিল না। জোর আমি খাটাইনি নেত্রী। বর্ডার ক্রস করে আপনি নিজেই আমার বুকের অবশেষে এসে আশ্রয় পড়েছেন, আর মীর আবরাজ রোদ নিজের বুকে আসা অধিকার কোনো দিন হাতছাড়া করে না। আবরাজের সেই ভরাট নেশাধরা গলা আর তার চোখের সেই অবাধ্য ধূর্ত চাহনি
নৈশীর স্নায়ুর ভেতর এক অজানা শিহরণ জাগিয়ে তুলল। কিন্তু সে নৈশী। বিরোধী রাজনীতির ময়দানে যে মেয়েটা একা দাঁড়িয়ে পুলিশের লাঠিচার্জ ফেস করতে পারে, সে মীর আবরাজের এই সস্তা রোমান্টিসিজমের কাছে হার মানবে? নৈশী নিজের ভেতরের কাঁপনটাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তীব্র রাগে ফুঁসে উঠল। সে প্রাণপণ শক্তিতে আবরাজের বুকের ওপর নিজের 2 হাত রেখে সজোরে ধাক্কা দিল। কিন্তু আবরাজের পেশিবহুল শরীরটা 1 ইঞ্চিও নড়ল না। উল্টো সে নৈশীর কোমরে হাত না সরিয়েই একটা বাঁকে হাসি দিল। ছাড়ুন বলছি আবরাজ, একদম গায়ে হাত দেওয়ার স্পর্ধা দেখাবেন না। নৈশী দাঁতে দাঁত চেপে ফিসফিস করে হিসিয়ে বলল। আবরাজ এবার খুব ধীরে, অত্যন্ত তাচ্ছিল্যের সাথে তার হাতের বাঁধন আগলা করল। নৈশী এক ঝটকায় পিছিয়ে গিয়ে নিজের শাড়ির কুচি আর আঁচল ঠিক করতে লাগলো। তার ফর্সা গাল দুটো তখনের আগে আর অপমানে টকটকে লাল। আবরাজ নিজের পাঞ্জাবির কলারটা ঠিক করতে করতে অত্যন্ত শান্ত গলায় বলল, গায়ে হাত দেওয়ার স্পর্ধা? লিগ্যাল পেপারস আর কাবিননামাটা কি আপনাকে মনে করিয়ে দিতে হবে নৈত্রী? আপনি মীর আবরাজ রোদের আইনগত স্ত্রী। 20 টাকার কথা ভুলে গেছেন? স্পর্ধা নয়, এটাকে অধিকার বলে। যদিও আমি জানি আপনার মতো পলিটিক্যাল অ্যাক্টিভেটার্সের কাছে মীর বাড়ির বউয়ের একটা রাজনৈতিক অ্যাপস ছাড়া আর কিচ্ছু নয়। নৈশী স্থির দৃষ্টিতে আবরাজের দিকে তাকালো। তার চোখে তখন আগুন ঝলছে। ঠিক বলেছেন, এটা শুধুই একটা অ্যাপস, একটা নোংরা রাজনৈতিক খেলা, যেখানে আপনি ক্ষমতার জোরে আমাকে ব্যবহার করছেন। কিন্তু মনে রাখবেন মিস্টার এমপি, এই খেলাটা আমি শেষ করব। আপনার ওই অহংকারের দুর্গ যেদিন আমি নিজের হাতে ভাঙবো, সেদিন বুঝবেন অধিকার কাকে বলে। আবরাজ এক পা এগিয়ে এসে নৈশীর চোখের একদম সোজা তাকালো। তার চোখে তখন রাগ নেই, বরং এক ধরনের অদ্ভুত গা জ্বালানো প্রশান্তি। দুর্গ ভাঙবেন? শখটা মন্দ নয়, তবে তার আগে নিজের গায়ে ঠিকমতো দাঁড়াতে শিখুন নৈত্রী। কার্পেটে পা আটকে আমার বুকে এসে না পড়লে এতক্ষণে আপনার ওই সুন্দর নাকটা ফ্লোরের সাথে খসেকে চ্যাপ্টা হয়ে যেত। মীর আবরাজকে ধ্বংস করার আগে মীর আবরাজের সাপোর্ট ছাড়া অন্তত 1 কদম হেঁটে তো দেখান। ইউ অ্যারোগ্যান্ট বাস্টার্ড। নৈশী আর নিজেকে সামলাতে পারল না। হাতের কাছে থাকা ড্রেসিং টেবিলের একটা ভারী পারফিউমের বোতল তুলে নিয়ে সে ছুঁড়ে মারল আবরাজের দিকে। আবরাজ অন্তত ক্ষিপ্ততায় মাথাটা সামান্য সরিয়ে নিল। পারফিউমের বোতলটা সশব্দে পেছনের দেয়ালে লেগে মেঝেতে পড়ে গেল, তবে ভাঙল না। আবরাজ একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে বের করলো হাত। সে বুঝতে পারছে যে এই মেয়েটা জেদ আর রাগ এখন আউট অফ কন্ট্রোল, আর এই মুহূর্তে তার সাথে তর্ক করা মানে নিজের এনার্জি নষ্ট করা। আবরাজ আর কোনো কথা না বলে কটকট করে ঘরের এক কোণে রাখা একটা ভিনটেজ ক্যাবিনেটের দিকে এগিয়ে গেল। নৈশী দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল আর দেখছিল লোকটা কি করে। আবরাজ ক্যাবিনেটের পাল্লা খুলে ভেতর থেকে একটা ব্ল্যাক লেবেলের বোতল আর একটা ভারী কাচের গ্লাস বের করলো। বোতলটা দেখে নৈশীর চোখ দুটো বিস্ময়ে আর রাগে কপালে উঠে গেল। আপনি এখন মদ খাবেন এই মাঝরাতে, তো আমার সামনে? আবরাজ অত্যন্ত আয়েশ করে বোতলের ছিপি খুলল। গ্লাসে সোনালি তরলটা ঢালতে ঢালতে সে নির্লিপ্ত গলায় বলল, আপনার চেঁচামেচিতে আমার কানের পর্দা ফাটতে বসেছে নৈত্রী। সারাদিন ওই পলিটিক্যাল সার্কাস আর এখন আপনার এই পারফিউম ছোড়ার পর আমার একটু রিল্যাক্সিং দরকার। আর মীর আবরাজ নিজের ঘরে কি খাবে সেটার জন্য তো বিরোধী দলের পারমিশনের প্রয়োজন নেই, তাই না? নৈশী দ্রুত তার পায়ে এগিয়ে এসে আবরাজের হাত থেকে গ্লাসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আবরাজ তার চেয়েও বেশি দ্রুত এক হাতে গ্লাসটা নিজের দিকে সরিয়ে নিয়ে অন্য হাতে নৈশীর কবজি শক্ত করে চেপে ধরল। লিমিট ক্রস করবেন না নৈশী। আবরাজের গলাটা এবার আর শান্ত নেই, ধারালো হুঙ্কার। আমি আপনাকে আমার স্পেসে আসতে দেইনি, আপনি নিজে এসেছেন। এখন আমি কি করব না করব সেটা নিয়ে জ্ঞান দিতে আসবেন না। আপনার স্পেস? নৈশী ব্যথার মুখ কুঁচকে গেলেও কবজি ছাড়ানোর চেষ্টা না করে আবরাজের চোখে চোখ রেখে বলল, এটা শুধু আপনার স্পেস নয়, এই ঘরটা এখন আমারও। আর আমার সামনে বসে আপনি এই নোংরা জিনিস গিলবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা সহ্য করব? আপনি একজন জনপ্রতিনিধি। মানুষ যদি জানে তাদের আদর্শ এমপি সাহেব মাঝরাতে বউয়ের সামনে মাতলামি করে, তাহলে কাল আপনার ওই অহংকারের
সিংহাসন কোথায় গিয়ে ঠেকবে? আবরাজ নৈশির কবজিটা এক ঝটকায় ছেড়ে দিল। গ্লাসটা ঠোঁটে ঠেকিয়ে এক চুমুক খেলো সে। তারপর গ্লাসটা টেবিলে রেখে নৈশির একদম কাছে, এতটাই কাছে যে নৈশি আবরাজের নিঃশ্বাসের সাথে মিশে থাকা অ্যালকোহল আর দামি সিগারেটের কড়া গন্ধটাও স্পষ্ট টের পাচ্ছিল। এসে দাঁড়ালো। আবরাজ নিচেও ভারী গলায় ফিসফিস করে বলল, জনপ্রতিনিধি আমি বাইরে নেত্রী, চার দেয়ালের ভেতরে আমি শুধুই একজন পুরুষ, আর আপনি আমার স্ত্রী। এখানে আমার মাতলামি দেখার রাইট শুধু আপনারই আছে। আর হ্যাঁ, আমি মদ খেয়ে মাতাল হই না, আমি মাতাল হই ক্ষমতার দর্পে। আর আর আপনার ওই রাগে লাল হয়ে থাকা অবাধ্য চোখ দুটো দেখলে। কথাটা বলে আবরাজ নৈশির গালের বাঁ পাশে উড়ে আসা একটা অবাধ্য চুলের গোছা আলতো করে কানের পিঠে গুঁজে দিল। আবরাজের তপ্ত আঙুলের ছোঁয়া নৈশির ফর্সা ঘাড়ে লাগতেই তার পুরো শরীর যেন বৈদ্যুতিক শক লাগলো। নৈশি এক পা পিছিয়ে গিয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো, অসভ্য। বাজে কথা কম বলে ওই সোফাটায় গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন নেত্রী। আবরাজ আবার নিজের গ্লাসটা হাতে তুলে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, নয়তো আজ রাতে আমার এই মাতলামির পারদ যদি সত্যি সত্যি চড়ে যায়, তখন কিন্তু আপনার ওই পলিটিক্যাল স্পিচ আমাকে আটকাতে পারবে না। চয়েস ইজ ইয়োর্স। আবরাজের গ্লাস হাতে ব্যালকনিদের দিকে চলে গেল। নৈশি রাগে কাঁপতে কাঁপতে সে বদ্ধ ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল কতক্ষণ। লোকটার প্রতিটা কথা, প্রতিটা স্পর্ধা তার রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে। এই অহংকারী দাম্ভিক মীর আবরাজের রোধের সাথে একই ছাদের নিচে কাটানো প্রত্যেকটা সেকেন্ড যে কত বড় মনস্তান্ত্রিক যুদ্ধ তা সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। জানালার বাইরে তখন কালবৈশাখীর মতম শুরু হয়ে গেছে। বৃষ্টির ছাট আর দমকা হাওয়া কাচের শার্সিতে আশ্রে পড়ছে বুনো আক্রোশে। কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা যেন হঠাৎ করেই অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে গেছে। রাজ মীর পরিবারের সেই তুখোর সাইকিয়াট্রিস্ট আর এক ইশারার মানুষের মনে জটিলতম গ্রন্থিগুলো খুলে যায়। সে আজ নিজেই পেশেন্টের সামনে একেবারে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অবনীর এই সমাজ সহজ সাবলীল আর সরাসরি প্রশ্নটা, আপনি আমায় ভালোবাসেন তাই না ডাক্তারবাবু? রাজের মগজে সব ক্লিনিক্যাল থিওরিগুলোকে এক নিমেষেই ধূলিসাৎ করে দিয়েছে। রাজ চশমার ফ্রেমটা আরেকবার ঠিক করার চেষ্টা করলো, কিন্তু তার হাত সামান্য কাঁপছে। সে ঢোক গিলে পরিস্থিতি সামাল দেওয়ার একটা শেষ মরিয়া চেষ্টা করলো। অবনী দেখো, সাইকোলজিতে একটা টার্ম আছে, ট্রান্সফারেন্স। অনেক সময় পেশেন্ট তার থেরাপিস্ট ইমোশনাল সাপোর্টকে ভুল করে ভালোবাসা ভেবে বসে। তুমি এখন সেই ফেস্টার মধ্যে দিয়ে যাচ্ছ। আমার মনে হয় তোমার একটু রেস্ট নেওয়া দরকার। রাজ কথাগুলো শেষ করতে পারল না। অবনী তার আরও এক কদম কাছে এগিয়ে এলো। দুজনের মাঝে এখন এক হাতের দূরত্ব নেই। অবনীর ঠোঁটের কোণে সেই অদ্ভুত প্রশান্তির হাসিটা তখনও লেগে আছে। সে হঠাৎ নিজের ডান হাতটা বাড়িয়ে নিজের বুকের বাঁ পাশের ঠিক হৃৎপিণ্ডের ওপর আলতো করে রাখল। রাজের শ্বাস গলার আটকে যাওয়ার উপক্রম হলো। অবনী খুব ধীর গলায় ফিসফিসিয়ে বলল, আমার না হয় ট্রান্সপারেন্ট হচ্ছে বুঝলাম, কিন্তু আপনার এই হার্টবিটটা যে এমন পাগলের মতো লাফাচ্ছে, মেডিকেল সায়েন্সে এটাকে কি বলে ডাক্তারবাবু? এটাও কি কোনো ক্লিনিক্যাল থিওরি? অবনীর হাতের ওই নরম স্পর্শ আর চোখের ওই গভীর চাহনি রাজের অন্তরাত্মার শেষ দেয়ালে ভেঙে গুড়িয়ে দিল। সে আর কানের নিজের কাছে অভিনয় করতে পারল না। তার কাঁধ দুটো সামান্য ঝুলে পড়ল, যেন একটা দীর্ঘদিনের লুকানো ভার আর নামিয়ে রাখছে। সে নিজের ডান হাতটা তুলে অবনীর সেই হাতটার উপর রাখল, যেটা তার বুকে রাখা ছিল। তুমি একটা সাইকিয়াট্রিস্টের ব্রেন হ্যাক করে ফেলেছ অবনী। রাজের গলায় এবার আর কোনো ডাক্তারের কঠিন্য নেই, বরং সেখানে এক চরম অসহায় অথচ তৃপ্ত প্রেমিকের স্বর। হ্যাঁ, আমি হেরে গেছি। আরজান ভাই ঠিকই বলেছেন, আমি পাগল হয়ে গেছি। একজন ডাক্তারের জন্য তার পেশেন্টের প্রেমে পড়ার চেয়ে বড় এথিক্যাল আর কিছু হতে পারে না। কিন্তু আমি পারিনি নিজেকে আটকাতে। তোমাকে ওই প্যানিক অ্যাটাকগুলোর মাঝে ছটফট করতে দেখে আমার থিওরিগুলো আর কাজ করতো না।
আমার শুধু মনে হতো তোমাকে বুকে জড়িয়ে পৃথিবীর সব ভয় থেকে দূরে সরিয়ে রাখি। অবনী কিছুই বলল না, শুধু তার ওই চোখ দুটো খুশিতে আর এক অদ্ভুত শান্তিতে চিকচিক করে উঠল। রাজ আর অবনীর হাতটা নিজের বুক থেকে নামিয়ে নিজের দুই হাতের মুঠোয় পরম যত্নে ধরে বলল, কিন্তু মেয়ের বাড়ির বউ হওয়াটা এত সহজ নয় অবনী। এই বাড়ির প্রতিটা ইটের সাথে যেন ক্ষমতা আর অহংকার জড়িয়ে আছে, তেমনি জড়িয়ে আছে ভয়ঙ্কর সব বিপদ। আমি তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম, আমি চাইনি আমার এই ইমোশনটা তোমার জন্য কোনো বিপদের কারণ হোক, তাই ওই থেরাপির নাটকটা করতে হয়েছিল। অবনী নিজের ঠোঁটের ওপর নিজের এক আঙ্গুল রেখে তাকে থামিয়ে দিল। বিপদ? আপনাকে ভালোবাসার চেয়ে বড় নিরাপত্তা আমার জীবনে আর কি হতে পারে রাজ? যেদিন থেকে আপনি আমার দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে আমার সব অন্ধকার, সব ভয় আপনি নিজের কাছে তুলে নিয়েছেন। এবার আমাকে একটু আপনার ওই ক্লান্তি মনটার দায়িত্ব নিতে দিন। রাজি প্রথম অবনীর তাকে ডাক্তারবাবু না বলে নাম ধরে ডাকলো। ডাক্তার শুনে রাজের বুকের ভেতরটা এক অদ্ভুত শীতলতায় জড়িয়ে গেল। রাজ আর পারল না, সে দু হাতে বাড়িয়ে অবনীকে নিজের বুকের সাথে খুব শক্ত করে অথচ পরম মমতায় জড়িয়ে ধরল। অবনীও কোনো বাধা দিল না, বরং একটা নিশ্চিন্তে আশ্রয়ের মতো চওড়া বুকে মাথা রাখল। বাইরের কালবৈশাখী ওই ভয়ঙ্কর গর্জনের বিপরীতে এই ঘরের ভেতর তখন দুটো আহত মনের এক হাওয়ায় স্নিগ্ধ উৎসব চলছে। রাজের থেরাপি আজ সত্যি সত্যি অবনীর সব ট্রমা ভুলিয়ে তাকে এক নতুন জীবনের দিকে টেনে এনেছে। বাইরে তখন কালবৈশাখীর তাণ্ডব আরও প্রখর হয়েছে। দমকা হয় জানালার শাসিগুলো থেকে কেঁপে উঠছে, আর ঘন ঘন বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠছে পিলু গ্রামের আকাশ। কিন্তু আরভিদ আর আরজার ঘরের ভেতরের পৃথিবীটা যেন স্নিগ্ধ প্রশান্তিতে ডুবে আছে। ঝড়ের কোনো আস্ফালন এই চার দেওয়ালের ভেতরের উষ্ণতাকে ছুঁতে পারছে না। বিয়ের পরে প্রথমবার তাদের মধ্যেকার সব অদৃশ্য দেয়াল, সব ইগো আর জেদের দীর্ঘস্থায়ী লড়াইগুলো ভেঙে চুরমার হয়ে একাকার হয়ে গেছে। বিশাল বিছানায় অগোছালো সাদা চাদরের মাঝে এলিয়ে আছে দুজন। আরজার ক্লান্ত ঘর্মান্ত মুখটা আরভিদের চওড়া খালি বুকের ওপর লেপ্টে আছে। আরভিদ তার এক হাত দিয়ে আরজার নগ্ন পিঠের ওপর আলতো করে বিলি কাটছে, আর অন্য হাতে পরম মমতায় তার এলোমেলো হয়ে থাকা চুলগুলো কানের পেছনে গুঁজে দিচ্ছে। হালকা ঘরের আলোয় আরজার ফর্সা মুখটা তৃপ্তি আর লজ্জার আভা খেলা করছে। দীর্ঘক্ষণ দুজনের মাঝে কোনো কথা হলো না, শুধু বাইরের মেঘের গর্জন আর তাদের দুজনের মিলেমিশে হওয়া এক ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ। হঠাৎ আরজা একটু নড়চড়ে আরফিদের বুকে আরও গভীরভাবে মুখ লাগালো, আর গলাটা একটু ধরে এলো। আরফিদ? আরজার কণ্ঠস্বর একদম ফিসফিসিয়ে। আরফিদ খুব আদরে আরজার কপালে নিজের উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। আমাদের মাঝের এই এতদিনের দূরত্ব, এত ঝগড়া, আজ সব শেষ হয়ে গেল তো? আরজার গলার একটা চাপা অভিমান, আর একই সাথে এক বুক স্বস্তি ঝরে পড়ল। আমি আর ওই রাজাকার রোজকার মান অভিমানের লড়াইটা পারছিলাম না। মনে হতো একই ছাদের নিচে থেকেও আমরা যোজন যোজন ধরে। আরভিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আরজাকে নিজের বাহুডোরে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও পারছিলাম না আরজা। যা হওয়ার তা তো হয়েছেই, ভাগ্য ছিল এসব। নিজেদের ইগো আর জেদের কারণে এতটা দূরে ছিলাম আমরা। একে অপরকে কষ্ট দিয়ে নিজেরাও তো ভেতরে ভেতরে কতটা পড়ছিলাম তা আজ বুঝতে পারছি। আরজা আস্তে করে মুখ তুলে আরভিদের চোখের দিকে তাকালো। তার চোখে জল টলমল করছে, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠেছে ভুবন ভোলানো হাসি। সে নিজের ডান হাতটা আরভিদের গালে রেখে খুব আদরে গলায় বলল, এবার আমাদের সব অভিমান, সব ছড়কা ভুলে ভালো করে বৈবাহিক জীবনটা শুরু করতে হবে। প্রমিস করো আর কখনো ছোট ছোট কথায় আমাকে ওই অন্ধকারে ফেলে রাখবে না। আরভিদ আরজার চোখের ওই টলমলে জলের ওপর আলতো করে চুমু খেলো। তারপর তার ঠোঁটের খুব কাছে এসে এক পৃথিবীর নির্ভরতা নিয়ে গভীর গলায় বলল, প্রমিস মীর আরভিদ, আজ থেকে শুধুই তোমার। কাল সকাল থেকে আমাদের এই নতুন জীবনের খাতায় আর কোনো জেদ, রাগ আর দূরত্বের জায়গা থাকবে না। আজ রাতের এই কালবৈশাখী আমাদের পুনরায় সব অভিমান ধুয়ে নিয়ে যাক। কথাটা বলেই আরভিদ পুনরায় আরজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বাইরের তীব্র ঝড়
আর বৃষ্টির শব্দের মাঝে তাদের দুজনের নতুন করে শুরু হওয়া এই ভালোবাসার কাব্যের কাছে পৃথিবীর বাকি সবকিছু যেন এক নিমিষে তুচ্ছ হয়ে গেল। বাড়ির পূর্ব দিকে টানা বারান্দায় তখন আবছা অন্ধকার। কালবৈশাখী ঝড়ের দাপট কিছুটা কমে এলেও বাতাসে সেই সাই সাই শব্দ আর ঝিরিঝিরে বৃষ্টির ছাট তখনও পরিবেশের ভারী করে রেখেছে। এই শান্ত শীতল প্রহরে যখন পুরো মীর বাড়ি ঘুমে আচ্ছন্ন, তখন মীর আরভিন প্রাণের দু চোখে এক ফোঁটাও ঘুম নেই। পরনে একটা গাঢ় নেভি ব্লু শার্ট আর ট্রাউজার। বারান্দার গ্রিলে হেলান দিয়ে সে একটা জ্বলন্ত সিগারেট আঙুলের ফাঁকে ধরে বাইরের ঘুটঘুরে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। মেজো খালার মেয়ের বিয়ে। আরজান ভাইয়ের কড়া নির্দেশ ছিল মেয়ের বাড়ির কোনো ছেলে এ বিয়েতে অনুপস্থিত থাকতে পারবে না। আরজান ভাইয়ের কথায় অবাধ্য হওয়ার মতো সাহস মীর বংশের কারণে নেই, প্রাণেরও না। তাই বাধ্য হয়েই ঢাকায় লাইট ক্যামেরার রঙিন দুনিয়া ছেড়ে তাকে এই পিলুগ্রামের শান্ত বোরিং পরিবেশে এসে আটকা পড়তে হয়েছে। কিন্তু শরীরটা পিলুগ্রামে থাকলেও প্রাণের মনটা পড়ে আছে সেই চিরচেনা শুটিং স্পটে। তার ভ্রুর মেম্বারদের চেঁচামেচি, পেছনের মনিটরের পেছনে সেই জাদুকরী পৃথিবী আর আর একটা নির্দিষ্ট মানুষের মুখের মায়ায়। এই প্রত্যাশা নামটা মনে পড়তেই প্রাণের ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সে পকেট থেকে আইফোনটা বের করে গ্যালারি ওপেন করলো। স্ক্রিনে ভেসে উঠল একটা ক্যান্ডিড ছবি। মনিটরের দিকে তাকিয়ে শট ঝুলিয়ে দিচ্ছে প্রাণ, আর তার ঠিক পাশেই ঘাড় বাঁকিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে সেটা শুনছে প্রত্যাশা। পরনে সাধারণ একটা সুতির শাড়ি, চোখে কাজল আর কপালে ছোট্ট একটা টিপ। প্রত্যাশা শুধু প্রাণের আপকামিং ড্রামা সিনেমার লিড অ্যাকশন টেস্ট নয়, কবে কখন কোন ফাঁকে যে মেয়েটা প্রাণের নিজের জীবনের স্ক্রিপ্টের একমাত্র নায়িকা হয়ে বসেছে, তাই এই তুখোড় পরিচালক নিজেও টের পায়নি। দুনিয়ার তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের চোখের ইমোশন যে মানুষটা ক্যামেরার লেন্সে নিখুঁতভাবে বন্দি করতে পারে, সেই মীর আরভিন প্রাণ প্রত্যাশার চোখের দিকে তাকালে নিজের ফোকাস হারিয়ে ফেলে। মেয়েটার হাসির মধ্যে এমন একটা জাদু আছে যা প্রাণের সব সিনেমাটিক থিওরিকে ভুল প্রমাণ করে দেয়। সিগারেট শেষ টান দিয়ে সেটা বারান্দায় বাইরে ছুঁড়ে ফেলল প্রাণ। বৃষ্টির মাঝে হাওয়া তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। প্রাণের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে উঠল, কি করেছো মেয়ে? এই কালবৈশাখীর রাতে নিশ্চয়ই বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছো, আর নয়তো ভয়ে কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি মেরে আছো। শুটিং ফ্লোরের মেয়েটার সাথে সারা দিন কত বাহানায় কথা হয়, কখনো ডায়লগ বোঝানো চলে, কখনো লাইটিং চেক করার নাম করে প্রাণ শুধু ওর কাছাকাছি থাকার সুযোগ খোঁজে। কিন্তু এখানে এই পিলুগ্রামে আসার পর থেকে একটা কলও করা হয়নি। ইগো নয়, বরং একটা অদ্ভুত ভয় প্রাণকে আটকে রেখেছে। যদি প্রত্যাশা বুঝে ফেলে, যদি সে বুঝে যায় যে তার ডিরেক্টর সাহেব শুধু তাকে ক্যামেরার লেন্সে নয়, নিজের হৃদয়ের সবচেয়ে দামি ফ্রেমেও বন্দি করে ফেলেছে। প্রাণ একটা দীর্ঘশ্বাস ফেলল। যে আরজান ভাইয়ের মতো ডমিনেটিং নয়, আবার আবরাজের মতো পলিটিক্যাল মাইন্ডেড নয়। সে একজন আর্টিস্ট, আর একজন আর্টিস্টের কাছে না বলা প্রেমটা বড় যন্ত্রণার। সে স্ক্রিন আনলক করে প্রত্যাশার চ্যাট বক্সটা ওপেন করলো। কিবোর্ডে আঙুল ছুঁয়ে টাইপ করলো, বৃষ্টি দেখছো? কিন্তু মেসেজটা সেন্ড বাটনে চাপ দেওয়ার আগেই তার হাতটা আটকে গেল। রাত বাজে 2:30, এই সময়ে নিজের নায়িকাকে মেসেজ করাটা একটা প্রফেশনাল হবে? কতটা প্রফেশনাল হবে? সে ব্যাক স্পেস চেপে পুরো মেসেজটাকে মুছে ফেললো। ফোনটা পকেটে ঢুকিয়ে দিয়ে আবার অন্ধকারের দিকে তাকালো। আর 2 দিন প্রত্যাশা, এই বিয়ের পাট চুকিয়ে আমি ফিরছি। ক্যামেরার সামনে তোমার ডিরেক্টর হয়ে নয়, ক্যামেরার পেছনে সাধারণ প্রাণ হয়ে এবার আমার জীবনের আসল গল্পটা তোমাকে বলবো, খুব দ্রুতই বলবো। বাতাসের বৃষ্টির ছাট যেন প্রাণের এই নীরব প্রতিশ্রুতিটাকে আরও একটু ঝোড়ালো করে দিল। মন খারাপের মধ্যেও প্রত্যাশার মুখটা মনে পড়তেই মীর বাড়ির বোহেমিয়ান পরিচালকের বুকের ভেতরটা এক অদ্ভুত ভালোবাসায় ওমে ভরে উঠল।
কালবৈশাখীর দাপট থিতিয়ে এলো, আকাশের বুক চিরে এখনো ঝরঝরে বৃষ্টি নামছে। বিছানার সাদা চাদরের ভাঁজে মিশে আছে এক বিষাদময়ী মানবী সাজ। মেয়েটার ফর্সা মুখটা জ্বরে আর কান্নায় টকটকে লাল হয়ে উঠেছে। তার চোখের কোণে এখনো শুকিয়ে যাওয়া জলের দাগ। আদিবের চলে যাওয়ার আর আরজানের সেই পৈশাচিক অধিকারবোধের লড়াইয়ে সে আজ পুরোপুরি নিঃস্ব। পেটে একদানা খাবার পড়েনি, শরীরটা যেন উত্তপ্ত অগ্নিকুণ্ড। জ্বরের ঘোরে সে বারবার অসংলগ্ন কিছু বিড়বিড় করছে, আর কিছু থেকে থেকে শিউরে উঠছে। বিছানার পাশে রাজকীয় মখমলের চেয়ারটায় নিঃশব্দে বসে আছে মীর আরজান শান। ঘরের বাতি নেভানো, শুধু টেবিল ল্যাম্পের আবছা আলো আরজানের চোয়াল আর চোখের ধারালো কোণগুলোর আরও রহস্যময় করে তুলছে। সে তার শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে অত্যন্ত নিপুণ হাতে একটা রূপোলি বাটিতে রাখা বরফ ঠান্ডা জলে সাদা রুমাল ভেজালো। আরজানের চোখে এখন সেই ভয়ঙ্কর শিকারী ভাবটা নেই, বরং সেখানে জমাট বেঁধে আছে এক পাহাড়সম উদ্বেগ, যা সে পৃথিবীর কারোর সামনে প্রকাশ করতে জানে না। সে খুব সাবধানে ভেজা রুমালটা নিংড়ে সাজের তপ্ত কপালে রাখল। বরফ ঠান্ডা স্পর্শে সাজের শরীরটা একেবারে কেঁপে উঠল। একটা অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো তার ঠোঁট চিরে। আজহার মুহূর্তের জন্য থমকে গেল। সে তার বড় শক্ত আঙুলগুলো দিয়ে সাজের কপালে লেপ্টে থাকা ঘরমান্ত চুলগুলো সরিয়ে দিল। এত জেদ কেনে তোর সাজ? কেন বারবার আমাকে বাধ্য করিস নিজের ওপর রাগ ছাড়তে? তুই আমার অবাধ্য হতে চাস, আর আমি তো নিজের করে পাওয়ার জন্য পুরো পৃথিবীকে পুড়িয়ে দিতে পারি। তুই ভেঙে যাচ্ছিস, আর তোর এই ভেঙে যাওয়াটা আমাকে কতটা পোড়াচ্ছে সেটা যদি একবার দেখতে পেতি। আজান বিড়বিড় করে কথাগুলো বলল, যার কোনো শ্রোতা নেই। সে পাশেই রাখা অস্পর্শিত খাবারের ট্রেটার দিকে একবার তাকালো। সাজের জন্য নিজের হাতে পছন্দের খাবার নিয়ে এসেছিল সে, কিন্তু সাজ অভিমানে সেটা ফিরিয়ে দিয়েছে। আরজানের রাগী সত্তা চেয়েছিল মেয়েটাকে জোর করে খাওয়াতে, কিন্তু এই জ্বরের কাছে আজ মীর আরজান সেই দাপটে অহংকার যেন হাঁটু কেড়ে বসেছে। সে সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করল না। বারবার রুমাল ভেজানো, সাজের কপাল মোছানো আর তার গায়ের চাদরটা ঠিক করে দেওয়া সবই সে করেছে এমন এক নিপুণতায় যা কোনো দক্ষ সেবিকার চেয়েও কম নয়। আরজানের হাতের এই শক্ত স্পর্শ এক অদ্ভুত জাদুর মতো শক্তি ছিল। সাজের জ্বলন্ত শরীরটা ধীরে ধীরে শীতল হতে শুরু করলো। ঘুমের ঘোরেই সাজ আরজানের হাতের তালুটা খপ করে চেপে ধরল, যেন কোনো এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য শেষ আশ্রয় খুঁজছে। আরজান হাত সরিয়ে নিল না, বরং সে তার হাতটা দিয়ে সাজের পিঠে আর মাথায় অত্যন্ত ধীরালয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। যে আরজান মানুষকে শাসন করতে জানে, আজ সে কতটা একটা অবুঝ পাখিকে শান্ত করার জন্য নিজের ভেতরকার সবটুকু কোমলতা নিংড়ে দিচ্ছে। রাত যখন প্রায় শেষের দিকে, আকাশের কালো মেঘ সরে গিয়ে আবছা ভোরের আলো ফুটতে শুরু করেছে, তখন সাজের তন্দ্রাটা পাতলা হয়ে এলো। তার গালটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে, গলাটা। সে অস্পষ্ট স্বরে বলল, জল, একটু জল। আরজান বিদ্যুৎ গতিতে বিছানার পাশে থাকা কাচের গ্লাসে জল ঢাললো। সে জানতো শাস্তাকে এই অবস্থায় দেখলে আবার সিটিয়ে যাবে, আর সেই ঘৃণার দেয়াল তুলবে। তাই সে খুব সপ্তপর্ণে সাজের মাথাটা নিজের এক হাতে ওপরে তুলল এবং গ্লাসটা তার ঠোঁটের কাছে ধরল। সাজ চোখ না খুলেই তৃষ্ণার্তের মতো জলটুকু খেয়ে নিল। জল খাওয়ার পর সাজের জ্ঞানটা একটু পরিষ্কার হলো। সে অনুভব করলো তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। তার কপালে রাখা সে শীতল রুমালটার ঘ্রাণ অবিকল আরজানের শরীরের মতো। সে কি স্বপ্ন দেখছে, নাকি আরজান ভাইয়া সত্যি এখানে? সাজ খুব কষ্টে চোখের পাতা মেলল, কিন্তু ততক্ষণে আরজান নিজেকে আড়াল করে নিয়ে গেছে। সে জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছে, পিঠ ঘুরিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে। সাজ বালিশ থেকে মাথা তুলে দেখলো কপালে একটা ভেজা রুমাল। ঘরটা নিস্তব্ধ। ড্রেসিং টেবিলের আয়নার প্রতিফলনে সে দেখলো ঘরের দরজার কাছে একটা ছায়া দ্রুত সরে যাচ্ছে। সাজ অস্পষ্ট স্বরে ডাকলো, কে কে এখানে? কোনো উত্তর নেই, শুধু করিডর দিয়ে কারোর চলে যাওয়ার ভারী বুট জুতোর শব্দ পাওয়া গেল। সাজের মনে হলো কেউ যেন তার কপালে এক দীর্ঘ সময়ের প্রশান্তি এঁকে দিয়ে গেছে। রুমালটা হাতে নিতেই সেই চড়া ওট আর
তামাকের গন্ধটা তার ইন্দ্রিয় অবশ করে দিল। সে বুঝতে পারল এটা স্বপ্ন ছিল না। মীর আরজান শান সারা রাত তার শিউরে বসেছিল। সাজের দু চোখে আবার জল ভর করল। ঘৃণা আর কৃতজ্ঞতার এক অদ্ভুত দ্বন্দ্বে সে বিছানায় এলিয়ে পড়ল। শরীরে বাইরের বৃষ্টি তখন থেমে গেছে, কিন্তু মীর আরজানের সেই নিষিদ্ধ টান আর গোপন যত্ন সাজের জীবনের সব হিসেব নিকাশ উল্টে পাল্টে উলট পালট করে দিল। চলবে।